এনসিপি এবং জামায়াত জোট, আমার যেটা মনে হয় আদর্শিক নানান প্রশ্নে, বিশেষ করে নারী নেতৃত্ব ইস্যুতে, ঠিক ভোটের আগে যখন এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেল, তখন যারা প্রার্থী হয়েছেন এবং এনসিপির নেতারাও যারা ছিলেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই ইস্যুতেই জিজ্ঞেস করেছিলাম, তখন তারা আমাকে বলেছেন যে এটা কোনো আদর্শিক জোট না, দিস ইজ জাস্ট অ্যান ইলেকটোরাল অ্যালায়েন্স। সো সেই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি, অথবা যে কথাগুলো আসছে, গুঞ্জন যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে এই জোটটা স্থায়ী হতে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক জোটে পরিণত হতে যাচ্ছে। যদি এমনটা হয়, আদর্শিক ইস্যুগুলো কিভাবে ডিল করবে এনসিপি, তখন কিন্তু ওইটা বলার সুযোগ নেই জাস্ট এন ইলেকটোরাল অ্যালায়েন্স। আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যমুনা টিভি যারা দেখছেন, কলাকুশলী সবাইকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচকদেরও সালাম ও শুভেচ্ছা। আসলে এনসিপির জন্য এখন খুব একটা ক্রুশিয়াল মোমেন্ট চলছে, এবং আমি আগেও যেটা বলেছি যে ইতিহাসের টাইমলাইনে যখন আপনি অবস্থান করেন, তখন বর্তমান দিয়ে বর্তমানকে বিচার করা, সেটাকে জাস্টিফাই করা বা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন আপনি পার্টিজান হিসেবে, অমুক তমুক নানান আইডেন্টিটির জায়গা থেকে আপনি হয়তো জাস্টিফাই করবেন, কিন্তু আপনার অবস্থানকে বোঝার একমাত্র রাস্তা হচ্ছে আপনার অবস্থান যখন অতীতে ফিরে যাবে, অতীত হয়ে যাবে, তখন এটাকে বোঝা। এনসিপি একটা গ্রোয়িং দল। আমি আমার পার্টি শুরু থেকে আমি আছি, আমি জানি যে এই পার্টিটার কি পরিমাণ দরকার বাংলাদেশে। এরকম একটি মধ্যমপন্থী এবং এমন একটি পার্টি যেটা মানে পাওয়ার ভ্যাকিউম, যেটা আওয়ামী লীগের প্রস্থানের মধ্য দিয়ে যে পাওয়ার ভ্যাকিউম আছে, এবং সেই সাথে যেই চাহিদাটা ছিল বিকল্পের চাহিদা, সেইটাকে ধারণ করে একই সাথে ইয়াং জেনারেশনকে কানেক্ট করে এবং মতাদর্শকে মূল না করে সকল মতাদর্শকে সারভাইভ করাইতে পারে বা সেটাকে এন্টারটেইন করতে পারে, এমন একটি পলিটিক্যাল পার্টি, এইটা এনসিপির হচ্ছে গ্রাউন্ড। সো এনসিপির এই গ্রাউন্ডে তার ফ্লারিশ করাটা এই মুহূর্তে খুবই দরকারি। এবং বিরোধী দল, আপনি জানেন যে বিরোধী দলে ফাংশন করাটা প্রত্যেকটা দলের জন্যই অনেক বড় অভিজ্ঞতা সঞ্চয় হয়, অনেক তার ঝুলিতে অনেক ট্রিক্স এবং কৌশল অনেক কিছু জমা হয়, এবং তারা এই কাজগুলো মানে দেখা গেছে বিরোধী দলের মধ্যে সৃজনশীলতা সবচেয়ে বেশি থাকে। সো আমার দলে আমি তো জানি যে কারা আছেন এখানে, সো এবং তাদের যে ক্রিয়েটিভ এজেন্সি সেটা সম্পর্কে আমি ওয়াকিবহাল। সো এই সময়টা ছিল, বিশেষ করে বিএনপি যেটা শুরু করেছে, বিএনপি একদম শপথ গ্রহণের পরেই, যেটা একক শপথ গ্রহণ বলতে হবে, সেই শপথ গ্রহণের পরেই বিএনপি একটা প্রজেক্ট নিয়েছে, আমার কাছে মনে হয়েছে বিরোধী দল শক্তিশালীকরণ প্রজেক্ট। এবং তারা প্রথম দিনেই যেই কার্যক্রমগুলো করেছে সেটা আসলে বিরোধী দলকে অনেক বেশি শক্তিশালী করবে। কারণ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এখন যেটা সহজ সরল পথ, আমি মনে আপার উত্তরে একটু বলি যে সহজ সরল পথ, এটাকে সিরাতুল মুস্তাকিম মনে হয়, কিন্তু এটা আসলে সহজ সরল পথ না। সহজ সরল পথ ওইটাই যেটা আপনি আগে বলে এসেছেন, সেটাকে কন্টিনিউ করা হচ্ছে সহজ সরল পথ। আপনি যেটা বলেছেন, আপনার লজিক্যাল কনসিস্টেন্সি, আপনার বক্তব্যের কনসিস্টেন্সি মেনটেন করা, ওইটা হচ্ছে সহজ সরল পথ। বিএনপি শেষ যে ঐকমত্য কমিশনের অধিবেশনে স্পষ্টতই বলেছে যে তারা দুইটা সংস্কার পরিষদেরই এবং হচ্ছে সংসদ সদস্য পদ দুইটারই শপথ তারা গ্রহণ করবে। এবং এটা বলা ছিল যে এই পরিষদটা হতে যাচ্ছে, এবং এই সংসদ পরিষদের নির্বাচন কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এইখানে ইন্টারিম গভর্নমেন্ট একটা সমস্যা তৈরি করেছে। যদি আপনি এই নির্বাচনের নাম যদি দিতেন প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, তাহলে কারো মধ্যে কোনো সংশয় থাকতো না, এবং বিএনপি তার এই আপত্তিগুলো আগেই তুলতে পারতো। সো যেটা যেহেতু হয়নি, ফলত আমাদের এসে এমন একটা পরিস্থিতিতে দাঁড়াতে হচ্ছে, এই মুহূর্তে এনসিপি আসলে মাঠে থাকার কথা। এবং আমার কাছে মনে হয় যে যেটা জোট কেন্দ্রিক জটিলতা, যেটা হচ্ছে সকলকে আসলে কনভিন্স করতে হয় জোটের মধ্যে থাকলে, এইটার কারণে এনসিপি এখন মাঠে নেই। কিন্তু বিএনপি যেটা করেছে প্রথম দিনই, দায়িত্ব গ্রহণের পরে, পাওয়ার গ্রহণের পরে প্রথম দিনই, তারপরে কিন্তু এনসিপির মতো একটা পলিটিক্যাল পার্টি যার মুভমেন্ট কেন্দ্রিক তার হচ্ছে ইন্টেনশন, এবং সে গড়ে উঠেছে মুভমেন্টের মধ্য দিয়ে, তার মুভমেন্টের এনার্জি কিন্তু ক্ষয় হয় নাই। তো তার থাকার কথা ছিল এখন মাঠে, এবং প্রত্যেকটা জেলা কমিটি এবং আমাদের ওয়ার্ড কমিটি কেন্দ্রিক এই সংস্কার পরিষদ নিয়ে কেন শপথ গ্রহণ করলো না, সেটার প্রেশার দেওয়ার জন্য আমার মাঠে কাজ করার কথা। সো সেইটা কিন্তু হচ্ছে না, অ্যাবসেন্ট। এবং এইটার মধ্যে দিয়ে, এবং আমরা এটাও দেখলাম যে একবার জামাতের পক্ষ থেকে বলা হলো যে যদি বিএনপি শপথ গ্রহণ না করে তাহলে মানে আমরাও শপথ গ্রহণ করব না, কোনো শপথই গ্রহণ হবে না, তাহলে বয়কট। কিন্তু আবার পরে যাওয়া হলো। এই যে কনফিউশন, এই কনফিউশনটা আসলে এনসিপিকে অনেক এফেক্ট করছে। কারণ এনসিপি খুবই সহজে সিদ্ধান্ত গ্রহণকারী একটি দল।
আমরা খুব পরিষ্কার, আমাদের জন্য সংস্কার প্রয়োজন, আমাদের জন্য পরিবর্তন প্রয়োজন, আমাদের জন্য নতুন বাংলাদেশ প্রয়োজন, আমাদের জন্য আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। 24 দফায় খুব স্পষ্ট বলা আছে গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক। আমরা যে গণপরিষদের কথা বললাম সেই জিনিসটা এখন আমাদের প্রুফ করার কিন্তু সময়। আমি আরেকটু সময় নিব যে গণপরিষদের মাধ্যমেই একমাত্র আপনি বাংলাদেশের স্থায়ী পরিবর্তন করতে পারবেন। আর যাই আমরা আলাপ করেছি ঐকমত্য কমিশনে, এটা যে আমরা পূর্ববর্তী কমিশনে যে বলেছিলাম সেটা এখন প্রুফ হচ্ছে। জাস্ট এনসিপি যা যা বলেছে তা এখন জাস্ট প্রুফ হচ্ছে যে গণপরিষদ না করলে যে পরিবর্তনগুলো অধ্যাদেশ বিভিন্নভাবে চেষ্টা করা হয় এগুলো আসলে টেকে না। এবং আমরা কিন্তু ঠিক তাইতেই দেখতে পাচ্ছি। আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে সবাই কিন্তু বলছেন যে গণভোট বলে কিছু হয় নাই এবং এটা নালিফাইড হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আবার শহীদুদ্দিন চৌধুরী আনি আজকে বলেছেন যে এটা অটো হয়ে যায়। কোনো কিছু অটো হয় না, আসলে এটা সংসদে বসে এটাকে সিরিয়াসলি নিতে হয়। তো আমার কাছে মনে হয় না বিএনপির ওই গুডউইল আছে। এবং বিএনপি, আমি আগেও বলেছি যে সংস্কার নামক এই বিষয়টাকে তারা ভূতের মতো ভয় পায়, তারা আতঙ্কিত এই বিষয়টাতে। সো এই যে এই কথাগুলো বলার মতো সবচাইতে মাঠে সবচাইতে বড় শক্তি হচ্ছে এনসিপি, বিরোধী দলীয় মূল শক্তি হওয়ার কথা এনসিপি। কিন্তু এই যে জোটের কারণে আপনি যেটা বলতেছেন এটা রাজনৈতিক দিকে মোড় নিচ্ছে, এটা যদি হয় তাহলে এনসিপির যে রিয়েল এনার্জি সেটা আরো কমে আসবে। কারণ আমি মনে করি, কারণ তাদের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক সুইফট, আমরা খুব সহজেই জানি কোনটা বাংলাদেশের মানুষের বিপক্ষে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি। সো সেটার বিপক্ষে মাঠে নামার জন্য আমাদের খুব সহজেই আমাদের কমান্ড সিস্টেম অটো ওয়ার্ক করে। বাট এখন যেহেতু জোট কেন্দ্রিক জটিলতা, এনসিপি কিন্তু মাঠে নামতে পারছে না। কিন্তু হওয়ার কথা ছিল ডে ওয়ান থেকেই তারা মাঠে, এটা হওয়ার কথা ছিল। সো আমার কাছে মনে হয় যে ইন টোটাল যে আদর্শগত জায়গাগুলো সেগুলোকে যদি বাদও দেই, বিরোধী দলের জায়গা থেকেও এনসিপির সিঙ্গেল মুভ করা সবচেয়ে বেশি, মানে তার দলের ফ্লারিশমেন্টের জন্য, রাজনীতির ফ্লারিশমেন্টের জন্য অনেক বেশি। যে একটা বিষয়, এই যে জোটের ইস্যুটাকে কেন্দ্র করেই আপনাদের একটা বড় অংশ তারা পদত্যাগ করেছিলেন। এখন আমি যেমন আজ দেখছিলাম মনিরা শানবিন, তিনি বলেছেন পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এটা আরো আগেও বলা হয়েছে যে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেই কারণে তারা পদত্যাগ করেছেন সেই কারণটা বলবৎ থাকার পরেও পদত্যাগীরা কেন ফিরবেন? কারণটা যদি বলবৎ থাকে তাহলে ফেরার কথা না। তবে দলের পক্ষ থেকে বারংবার যখন এই বক্তব্যটা আসছে তখন আমি এটাকে পজিটিভলি দেখতে চাইবো। আমি এটাকে একটা বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাইবো এবং আমি বলবো যে যারা চলে গেছেন তাদের সাথে আমিও দীর্ঘদিন কাজ করেছি, কোনো সন্দেহের অবকাশ নেই তারা রিয়েলি এনসিপিকে ওন করেন এবং নতুন বাংলাদেশের যে প্রমিস এবং আমাদের 24 দফা ইশতেহার অক্ষরে অক্ষরে পালন করেন এবং তারা মনে করেন, বিশ্বাস করেন এবং তাদের কোনো ধরনের মানে ইন্টেনশন, নিয়তের কোনো ঘাটতি ছিল না। সো যেটা হয়েছে, দলের এনসিপি যেহেতু একদমই খুবই মাস পিপল পার্টি এবং তারা মানুষের সাথে খুবই কানেক্টেড, যদি মানুষের মধ্যে থেকে এই চাপ আসে তাহলে এই মানুষগুলো আবার ফিরতে বাধ্য। কারণ ওনারা আসলেই বাংলাদেশের জন্য কাজ করতে চেয়েছিলেন এবং তারা কি পরিমাণে বুদ্ধিভিত্তিকভাবে ট্যালেন্টেড এবং সৃজনশীল আপনারা সেগুলো প্রত্যক্ষ করেছেন। এবং বাংলাদেশে এই পরিমাণ এত ট্যালেন্টের সমারোহ একটা পার্টিতে এই প্রথম হয়েছে, এইটা এত হেলায় হারানো কারোর জন্যই ভালো হবে না। সো আমার কাছে মনে হয় যে যারা পদত্যাগ করেছেন এই একই কারণ বলবৎ থাকলে তারা যদি ফিরতে নাও চান, আমার কাছে মনে হয় দলকে পুরনো যে তার যে আসল জায়গা, এটা আমি পুরনো বলবো না, তার যে মূল জায়গা সেইখানে নিয়ে যাওয়ার জন্য ওই ফোর্সটা দরকার। যারা বেরিয়ে গেছেন তাদেরকে আমাদের দরকার। আমি মনে করি এনসিপির দরকার, বাংলাদেশেরও দরকার।